হাই প্রেসারে কনভার্ট করা। কিন্তু এসি সিস্টেমে যেহেতু একটা গ্যাস ছিল নির্ধারিত, এই গ্যাসকে যখন ও কম্প্রেস করছে, এখানে আর কোনো গ্যাসকে কম্প্রেস করবে না। তাহলে কি করবে? এখানে যেটা কম্প্রেস হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টের বাতাস, অর্থাৎ আমাদের বাইরে যে বাতাস আছে আমরা যেটা নিচ্ছি ছাড়তেছি, ঠিক ওই বাতাসকে ও লো প্রেসার থেকে হাই প্রেসারে কনভার্ট করবে। কম্প্রেসর কি বাইরে থেকে বাতাস নিতে টানে? এখানে কম্প্রেসারের কাজ শুধু বাইরে থেকে। তাহলে এসি সিস্টেমে এই যে যদি কম্প্রেসার হয়, এর এক মাথা যেখান থেকে কম্প্রেসার টানবে সেখানে লাগাই দিয়েছিলাম কি বলে ইভাপোরেটর থেকে যে বাতাসটা আসতেছে, আর যেখান থেকে বের করে দেবে এটা ছিল কন্ডেন্সারের দিকে। জাস্ট এখানে কন্ডেন্সার না, ইভাপোরেটর না, এখানে ইভাপোরেটরের যে মুখটা দিয়েছিলাম সেই মুখটা খোলা রাখছি। তাহলে ওর কাজ কি? টানবে। এখন ও চাইলে গ্যাস টানবে, ও চাইলে বাতাস টানবে, বা কিছু চাইলে ধুলোবালি টানবে। আমরা যখন এই মুখটা যখন ফ্রি করে রাখছি, তখন ও নেগেটিভ প্রেসারের কারণে বাইরে থেকে বাতাস এই লাইন দিয়ে কম্প্রেসারের ভিতরে চলে আসে। ওকে, যদি এটা আমরা এসি লাইনে গ্যাসের সাথে মিলিয়ে দিতাম, দোকান ও পাড়ে গ্যাসকেই কম্প্রেসরের মতো ওই গ্যাসকেই টানবে। তাহলে মানে বিষয় হচ্ছে আপনার কম্প্রেসর অলওয়েজ লো প্রেসার থেকে হাই প্রেসার করবে, কিন্তু শর্ত হচ্ছে অলওয়েজ ভেপার। ব্যাপার। সেটা হইতে পারে কোনো গ্যাস, অথবা হইতে পারে বাতাস। কোনো বাতাস বাতাস। মোট কথা ভেপারকে কম্প্রেসড থেকে মানে লো প্রেসার থেকে হাই প্রেসার করবে। ব্যাপারই তো। তাহলে আমাদের এই কম্প্রেসরের কাজ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট বাতাসটাকে টেনে চেপে ঠেসে নিজের মধ্যে নিয়ে কম্প্রেসড করে এই লাইন দিয়ে বের করে দেওয়া। এতটুকু তো ক্লিয়ার? এখন কথা, আমাদের গাড়িতে যে এসি কম্প্রেসর ছিল সেটা তো চালানোর জন্য আমরা ইউজ করছি ইঞ্জিনের শক্তি। ইঞ্জিনের মেইন পুলি দিয়ে বেল্টের মাধ্যমে। তাহলে এখানকার যে কম্প্রেসর আছে ও কিভাবে চলবে? ও স্যার ইঞ্জিন থেকে বেল্টের সাহায্যে চলবে। তার মানে বাস ট্রাকে এই রকম করে কম্প্রেসর থাকে, এবং এই কম্প্রেসরগুলো থাকে ইঞ্জিনের পাশে। ছবি দেখাতে পারবো? হ্যাঁ, ছবি বুঝি না। ছবি দেখাতে পারবো না কিন্তু ছবি দেখাইতে পারবো? অবশ্যই। আগে বোঝেন আছে কিনা, তারপর ছবি। তাহলে বাস ট্রাকেও কিন্তু এই কম্প্রেসর থাকে, কিন্তু ইঞ্জিনের শক্তি দিয়ে। তাহলে কথা, একটু যে আমরা বললাম যে ট্রেনেও নাকি ভ্যাকুয়াম ব্রেক আছে, হ্যাঁ। তাহলে ট্রেনেও যদি ভ্যাকুয়াম ব্রেক থাকে, তাহলে ওখানেও তো বাতাস দেওয়া নেওয়ার একটা কাজ আছে। তাহলে ওখানেও বাতাসকে কম্প্রেস করতে হয়, তাহলে মানে ট্রেনেও কম্প্রেসর আছে। আর ট্রেনে কম্প্রেসর থাকে হচ্ছে ইঞ্জিন রুমের জেনারেটরের সাথে বেল্টের মাধ্যমে। ট্রেনেরটা যদি ভ্যাকুয়াম হয় ওখানে কি স্প্রিং থাকে, যদি আমি এয়ারের প্রেসারটা ছেড়ে দিই তাহলে স্প্রিং এ বাই ডিফল্ট মানে লক করে দেয়। আমাদের নরমাল গাড়ি খালি উল্টাটা, অর্থাৎ ওখানে সবসময় বাতাস গিয়ে থাকে। মানে বাতাসের প্রেসারে যে সে ওপেন করে রাখে, যেই ওরা বাতাস ব্যান্ড করে দেয় বের করে দেয়, তখন স্প্রিং এর প্রেসারে লেগে যায়। চাকাটি কামড়ে ধরে। মানে এটা কেচির মতো কাজ করে। কেচি যেমন এমন থাকে, চাপ দিয়ে যেমন এই যে মাঝখানে চিপাই থাকে চাকা, যখন বাতাস থাকে তখন এমন থাকে, কিন্তু যখনই বাতাস থাকবে তখন টানবে। স্প্রিং এর প্রেসারে এরা এই যে বাতাস একদম চাকাকে কামড়ে ধরে রাখবে। আচ্ছা, ওইদিকে এখন না যায়। তাহলে এই হচ্ছে কম্প্রেসর, যার কাজ হচ্ছে বাইরে থেকে বাতাসকে টেনে চেপে এই লাইন দিয়ে বের করে দেওয়া। তার মানে কম্প্রেসর থাকে, এবং এই কম্প্রেসরকে চালাইতে গেলে অবশ্যই আপনাকে বেল্টের সাহায্যে ইঞ্জিনের শক্তি ইউজ করতে হবে। কম্প্রেসর যখন বাতাসকে টেনে চেপে ঢুকালো, তখন এই কম্প্রেসরের মাথায় কিন্তু ছোট্ট একটা এয়ার ফিল্টার থাকে। কেন? কারণ বাতাস যেটা ঢুকবে পরিষ্কার। এর মধ্যে ধুলাবালি থাকতে পারে, এই ধুলাবালি বাতাস যখন পিস্টন সিলিন্ডারের মধ্যে যাবে তখন সিলিন্ডারের ওয়ালটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য এখানে একটা ফিল্টার থাকে, ফিল্টারের হিসাব বা ফিল্টার করবো। ফিল্টার করার পরে বাতাসটাকে চেনে ঠেপে যখন এই লাইন দিয়ে পাঠাইলো তখন এই ট্যাঙ্কের মধ্যে। এখন কম্প্রেসরকে আমি না দেখাইতে পারলেও এই ট্যাঙ্ক আপনাকে চিনাই দিচ্ছি। ট্রাকে লেখা থাকে হাওয়া, হাওয়া ওইটাই। আর একটা থাকে ডিজেল। ডিজেল। ডিজেল হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, আর হাওয়া যেটা সেটাই স্যার এই ফুয়েল ট্যাঙ্ক। তার মানে এই ট্যাঙ্ক যেহেতু আছে, তার মানে ওর মধ্যে বাতাস ঢুকবে, আর বাতাস ঢুকাবে হচ্ছে কম্প্রেসর। তাহলে আপনি কথা, আমি তাহলে এই কম্প্রেসর কোথায় খুঁজে পাবো? দেখবেন স্যার এই হাওয়ার লাইনে দুইটা লাইন আছে, একটা ধরে চলে যাবেন দেখবেন যে চলে গেছেন চাকায়, আরেকটা ধরে যাবেন দেখবেন যে ওখানে কম্প্রেসর শুরু হয়েছে। তার মানে এই লাইন দিয়ে কম্প্রেসর বাতাস ঢুকায়, এই লাইন দিয়ে কম্প্রেসর থেকে বাতাস ঢুকায়। এই হাওয়া লাইনে যখন আমার রিজার্ভার ট্যাঙ্কে যখন বাতাস ঢুকতেছে, কম্প্রেসর কন্টিনিউয়াসলি চলতেছে, বাতাস কন্টিনিউয়াসলি কম্প্রেসড হয়ে হয়ে রিজার্ভার ট্যাঙ্কে জমা হচ্ছে, এবং এই রিজার্ভার ট্যাঙ্কের কম্প্রেসড করা বাতাসকে আমরা পরবর্তীতে কাজে লাগায়া কোনো একটা কিছু করব। তাহলে এতটুকু ক্লিয়ার যে কম্প্রেসর মেকানিক্যাল শক্তি দিয়ে চলার কারণে বাইরে থেকে বাতাসকে টেনে চেপে ঠেসে রিজার্ভার ট্যাঙ্কে পাঠায় দেয়। এখন কথা, ইঞ্জিন যখন আমার চলবে, কোনো কোশ্চেন করবেন না, আগে বোঝেন এরপরে আমি কোশ্চেন নেব। ইঞ্জিন যখন আমার চলতেছে, ইঞ্জিন যদি 7 ঘন্টা চলে, তাহলে 7 ঘন্টায় কম্প্রেসরও চলতেছে, 7 ঘন্টায় আমার রিজার্ভার ট্যাঙ্কে বাতাসও কম্প্রেসড হচ্ছে। কিন্তু এত পরিমাণ বাতাস তো আমার কম্প্রেস করার প্রয়োজন হয় না, কারণ আমরা যে পরিমাণ বাতাস ঢুকাই সে পরিমাণ আমার কাজে লাগে না। এই জন্য এখানে একটা
আউটপুট সেফটি লাইন ভালভ ব্যবহার করা হয়েছে, যে ভালভের কাজ যদি কখনো লাইনের মধ্যে অতিরিক্ত বা pressure রিজার্ভার হবে। ট্যাঙ্কে নির্দিষ্ট প্রেসারের চেয়ে অতিরিক্ত প্রেসার হয়ে যায়, তখন এটা বের করে দেবে। তো ইদানিং আমরা অনেক সেফটি ভালভ করছি, এই জন্য এটা সময় দিলাম না। প্রেসার কুকারের মতো কাজ করে, নির্দিষ্ট প্রেসারের পরে বের হয়ে যায়। বাস ট্রাকের ক্ষেত্রে এই প্রেসারটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যদি কোনো কারণে রিজার্ভার ট্যাঙ্কে এয়ারের প্রেসার কমে যায়, ওই গাড়ি আর ব্রেক হয় না। এই ব্রেক হয় না কোশ্চেনটা আমি যদি একটু শেষের দিকে আলোচনা করব। আমাদের কিছুদিন আগে ফেরিঘাটে একটা বাস পড়ে গিয়ে অনেকগুলো মানুষ মারা যায়নি, ওই ঘটনাকে আমরা এখানের সাথে মিলাবো যে ওই গাড়িতে আসলে কি হয়েছিল। কারণ আমরা তো করতেছি এয়ার ব্রেক, এবং ড্রাইভার একবার কিন্তু বলছিল যে ভাই আমি ব্রেক চাপে কিন্তু ব্রেক হয় না, হয় না। যার কারণে গাড়িটা খাদে পড়ে গেছে। এই জিনিসটা আমরা এখান থেকে একটু ক্লিয়ার করবো। আচ্ছা, এই যদি রিজার্ভার ট্যাঙ্ক হয়, এই রিজার্ভার ট্যাঙ্কের প্রেসার খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এই রিজার্ভার ট্যাঙ্কের প্রেসার যত বেশি হবে, ব্রেক তত স্ট্রং বা হার্ড হবে, আর প্রেসার যত কমে যাবে, ব্রেক তত লুজ হবে। এখন কেন লুজ, কেন স্ট্রং, একটু পরে যখন চাকায় যাব তখন ক্লিয়ার করতেছি। এই রিজার্ভার ট্যাঙ্কে কি পরিমাণ হাওয়ার প্রেসার আছে বা কম্প্রেস করা বাতাস আছে, এটা কিন্তু ড্রাইভার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে একটা মিটার থেকে বুঝতে পারে। এটাকে আমরা বলি গেজ মিটার। কি গেজ মিটার? রিজার্ভার ট্যাঙ্কের গেজ মিটার। এখানে মূলত এরকম একটা কাটা থাকে, যার নিচে থাকে 40, ধরলাম 80, 120। কাটা ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে কোথায় থাকে? ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে কোথায় থাকে? জিরোতে থাকে। ইঞ্জিন স্টার্ট করলাম, এখন কি হবে? কাটা কোথায় থাকবে? ওটা তো মানে একটা নির্দিষ্ট প্রেসার পর্যন্ত সে তো ধরে রাখবে। ইঞ্জিন স্টার্ট দিলে যদি ওইখানে সিস্টেমে কোনো লিক না থাকে, যে মানে যত প্রেসারে সেট করা থাকবে তত ধরে রাখবে। বন্ধ হলে ওটা তো বন্ধ না, আমি বললাম তো ইঞ্জিন স্টার্ট করলাম, এই ক্ষেত্রে কাটাটা আমার কোথায় থাকবে? যতটুকু জমা আছে এয়ার ততটুকুই থাকবে, ততটুকুই দেখা যাবে। এটা ধীরে ধীরে বাড়বে না কমবে? পারবে কমবে কেন, বাড়বে। আমরা যখন ইঞ্জিন স্টার্ট করব, তখন এই কাটাটা থাকবে মিনিমাম স্টেজে, একদম সবার নিচে। কারণ আমার সারা রাত গাড়িটা ঠান্ডা হওয়ার কারণে রিজার্ভার ট্যাঙ্কে যে বাতাসটা আছে সেটা লো প্রেসার, লো টেম্পারেচার হয়ে গেছে। তার মানে প্রেসার কমে গেলে কি ওটা 80-তে থাকবে, 120-এ থাকবে না 40-এ থাকবে? অবশ্যই সবার নিচে। ধীরে ধীরে যখন আপনি গাড়ি চালু করবেন, স্টার্ট করবেন, কন্টিনিউসলি যখন কম্প্রেসর আবার রিজার্ভার ট্যাঙ্কে বাতাস ঢোকাবে, তখন কিন্তু ধীরে ধীরে প্রেসার বাড়বে। এবং প্রেসারটা স্ট্যান্ডার্ড হচ্ছে 80 থেকে 120-এর মধ্যে। ওরা মনে করে যে 80 থেকে 120-এর মধ্যে যদি কাটা থাকে তাহলে প্রেসার খুব ভালো আছে, গাড়ি খুব ভালো ব্রেক হবে। কিন্তু 80-র নিচে নেমে গেলে 60 পর্যন্ত মনে করা হয় স্ট্যান্ডার্ড। ব্রেক হবে কিন্তু স্লো, কিন্তু 60-এর নিচে হলে ওই গাড়িতে ব্রেক হবে না। অথবা কাটা যদি কোনো কারণে 120-এর নিচে চলে যায়, তাহলে বাতাস বের হতে পারতেছে, মানে কম সেফটি ভালভ খারাপ। তখন ওরা গাড়ি থামায় সেফটি ভালভ চেক করে, অথবা ম্যানুয়ালি সেফটি ভালভ হাত দিয়ে উঠায় দেয়। তাহলে বাস ট্রাকে ব্রেক করার জন্য স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে 85 থেকে 120 পিএসআই। এর থেকে বেশি না, এর থেকে কম না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার। এটা নিয়ে আরেকটু পর আসতেছে। তাহলে রিজার্ভার ট্যাঙ্কে যখন কন্টিনিউয়াসলি বাতাস এসে কম্প্রেসড হচ্ছে, অতিরিক্ত বাতাস হচ্ছে বের হচ্ছে, বের যখন হয় তখন এই বাতাস কি শুধু রিজার্ভার ট্যাঙ্কে থাকবে, নাকি রিজার্ভার ট্যাঙ্ক পর্যন্ত এই লাইন দিয়ে এই পর্যন্ত আটকে থাকবে? ওই পর্যন্ত আটকে থাকবে স্যার। সাপ্লাই, এটা কিন্তু সাপ্লাই লাইন। তার মানে রিজার্ভার ট্যাঙ্ক থেকে সাপ্লাই লাইন পর্যন্ত বাতাসটা কম্প্রেসড হয়ে থাকবে, কিন্তু এর পরে আর যেতে পারবে না। কেন? স্যার এখানে লেখা আছে ভালভ। তার মানে ভালভ ওপেন এবং ক্লোজের একটা হিসাব আছে। এই ভালভটা এই অবস্থায় ক্লোজ থাকে। ড্রাইভার যখন প্রয়োজন মনে করে আমার ব্রেক করার, তখনই ভালভগুলো খুলে যায়। ভালভ কিভাবে খোলে একটু পর বোঝাই দিচ্ছি, আগে কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার করেন। আমার কম্প্রেসর ইঞ্জিনের বেল্টের সাথে চলতেছে, কন্টিনিউয়াসলি বাতাসকে টেপে চেনে কম্প্রেস করে রিজার্ভার ট্যাঙ্কে ঢোকাচ্ছে। রিজার্ভার ট্যাঙ্কে যখন বাতাসটা ঢোকায়, তখন ওই রিজার্ভার ট্যাঙ্কের বাতাসটা সাপ্লাই লাইন দিয়ে ঠিক ফুট ভালভের আগ পর্যন্ত গিয়ে জমা থাকে, কিন্তু ফুট ভালভ পার হতে পারে না। কেন? এই ফুট ভালভকে কন্ট্রোল করবে ড্রাইভার নিজে। কিভাবে? ড্রাইভারের চাকার পায়ের নিচে যে প্যাডেলটা আছে, অর্থাৎ ব্রেক প্যাডেলটা আছে, এই প্যাডেলটা স্বাভাবিক অবস্থায় ভালভগুলোকে বন্ধ করে রাখে। যখন ড্রাইভার প্যাডেল প্রেস করে, প্যাডেলটা উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। যখনই নিচে নামে, তখন এই সাপ্লাই লাইন থেকে আসা বাতাসটা 4 চাকায় 4 ভাগে চলে যায়। 4 চাকায় 4 ভাগে চলে যায়। তার মানে ফুট ভালভ দিয়ে বাতাসটাকে বন্ধ করে রাখা হয় এবং
যখনই ড্রাইভার প্রেস করে তখন 4 চাকায় 4 ভাবে চলে যায়। এটা একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, ফুট ভালভ এখানে রাস্তা কয়টা? তিনটা। বোঝার ক্ষেত্রে ধরলাম যে এর মধ্যে কি স্কুল থাকে একটা না, মানে স্কুল 3 ওয়ে ভালভ থাকে, এটা ধরলাম যে বি আর এই লাইন ধরলাম সি, তার মানে এ বি সি নামে আমার তিনটা রাস্তা আছে যেটা আমার এই ফুট ভালভে। এর মধ্যে একটা রাস্তা দিয়ে রিজার্ভার ট্যাঙ্কে বাতাস ঢুকবে, একটা লাইন দিয়ে চাকা পর্যন্ত বাতাস যাবে, আর আরেকটা লাইন থাকবে এক্সট্রা লাইনটার কাজ পরে আসতেছে। আমি যদি একটা চাকা থেকে বা একটা ট্রিপল ভালভ দিয়ে আমি জিনিসটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এটা আমার একটা পিস্টন থেকে উপরে আছে আমার কানেক্টিং রড, আর এই কানেক্টিং রড আবার লাগানো আছে ড্রাইভারের পায়ের নিচে থাকা ব্রেক প্যাডেলের সাথে। আমি এটাকে রিজার্ভার ট্যাঙ্ক ধরলাম, এই রিজার্ভার ট্যাঙ্কের সাপ্লাই লাইন এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে। এখন কথা, এই লাইনটাকে আমরা বন্ধ করে রাখছি যাতে শুধু ঢুকতে পারে, বের হতে না পারে। তাহলে রিজার্ভার ট্যাঙ্কে বাতাস কম্প্রেস করা এবং এই লাইন থেকেও বাতাসটা এখানে এসে এই সিলিন্ডার পর্যন্ত কম্প্রেস করা আছে, কিন্তু ও আর নিচে নামতে পারতেছে না। কেন? কারণ আমার ট্রিপল ভালভটা বা এই যে পিস্টনটা এখানে ভালভটাকে বন্ধ করে রাখছে। পিস্টন যদি ভালভটাকে বন্ধ করে রাখে, ড্রাইভার যখনই প্যাডেল প্রেস করবে তখন সে কানেক্টিং রডকে ধাক্কা দেবে, কানেক্টিং রডকে ধাক্কা দিলে কানেক্টিং রড পিস্টনকে ধাক্কা দেবে, যার কারণে পিস্টন কানেক্টিং রড দুইজন মিলে নিচে নামবে। কিভাবে বা কেমন নামবে? তখন পিস্টন চলে আসবে, ধরলাম যে এখানে, কানেক্টিং রড আসবে এখানে, আর মাঝখানের এই জায়গাটা খুলে যাবে। এই জায়গা যখন খুলে যাবে তখন ওই যে রিজার্ভার ট্যাঙ্কের বাতাসটা যেটা একটু আগে এখানে জমা ছিল, সেই বাতাসটা কিন্তু যাওয়ার একটা রাস্তা পাবে, এবং এই রাস্তাটা গিয়ে এসে চাকাকে ব্রেক করাবে। তার মানে ট্রিপল ভালভের কাজ কি? এখনই ক্লিয়ার হবেন না, আর একটু সময় লাগবে ক্লিয়ার হতে। এটা আমার কম্প্রেসরের কাজ হচ্ছে এখানে একটা পুলি থাকবে যেটা ইঞ্জিনের পুলির সাথে বা ইঞ্জিনের বেল্টের সাথে কন্টিনিউয়াসলি চলতেছে। এই কম্প্রেসরের এখানে একটা লাইন থাকবে যে লাইন দিয়ে বাইরে থেকে বাতাস ঢুকবে, আর এখানে একটা লাইন থাকবে যে লাইন থেকে কম্প্রেসড বাতাস রিজার্ভার ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে যাবে। এটা হচ্ছে রিজার্ভার ট্যাঙ্ক, এটা হচ্ছে কম্প্রেসর রিজার্ভার ট্যাঙ্ক। ওকে, এখান থেকে লো প্রেসার বাতাস আসতেছে, এখান থেকে হাই প্রেসারের বাতাস এখানে যাচ্ছে, আর মাঝখানে এখানে যে ছোট্ট একটা ফিল্টার থাকে যে ফিল্টার এখানে বাতাসটাকে পরিষ্কার করে। রিজার্ভার ট্যাঙ্ক থেকে বাতাসটা চলে যাবে সাপ্লাই লাইনে। এটা একটা সাপ্লাই লাইন, এখানে একটা সেফটি ভালভ দিলাম এটা সেফটি ভালভ। এখান থেকে চলে যাবে ওটা ট্রিপল ভালভে। ট্রিপল ভালভটা কেমন? কয়টা ভালভ? এটা আমার বন্ধ থাকবে, এটা বন্ধ। তাহলে একটা রিজার্ভার ট্যাঙ্কের সাথে এই লাইনটা আমরা বোঝার ক্ষেত্রে ধরলাম যে এটা আমার চাকা। তাহলে এই লাইন দিয়ে যখন বাতাস যাবে তখন চাকা লক, যখন বাতাস যাবে না তখন চাকা ফ্রি। আর এই যে একটা লাইন, এই লাইনটাকে আমরা সি লাইন বলছিলাম একটু আগে। তাহলে সি চাকায় যেটা যাবে যেটা বি, আর এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এ। এখন আসি, এই এ আর বির মাঝখানে একটা পিস্টন থাকবে, যে পিস্টনের সাথে থাকবে কানেক্টিং রড। এই কানেক্টিং রড কানেক্ট থাকবে ড্রাইভারের ব্রেক প্যাডেলের সাথে। এই অবস্থায় এর সাথে বির কোনো কানেকশন নাই, যার কারণে চাকা ব্রেক হবে না, গাড়ি চলতেছে। যখন ড্রাইভার প্রয়োজন হবে ব্রেক করার, তখন প্যাডেল প্রেস করলে প্যাডেল এবং পিস্টন, এই যে আমার পিস্টন আর এই যে আমার কানেক্টিং রড, এইটাকে যখন চাপ দেবে তখন ও পিস্টনকে ধাক্কা দিয়ে ওই জায়গা থেকে নিচের দিকে নেমে আসবে। যখন নিচের দিকে নেমে আসবে তখন এখানে যেটা হয়, কানেক্টিং রড নিচে নামবে,
এবং কানেক্টিং রডের সাথে পিস্টনকেও ধাক্কা দিয়েও নিচের দিকে নামাবে। এই সময় এ এবং বি পোর্টের রাস্তা খুলে যাবে এবং কম্প্রেসড করা বাতাস হু হু করে এ থেকে বি লাইনের দিকে ছুটে যাবে, ছুটে গিয়ে চাকাকে ব্রেক করাবে। কিভাবে করায় এখনো জানি না, আসতেছি। এখন কথা, ড্রাইভারের ব্রেক করার কাজ শেষ, এবার কি ব্রেক প্যাডেলকে উঠাবে না? ঠিক এই জিনিসটাকে আমরা এখনো আলোচনা করিনি, এইটাকে একটু আলোচনা করি। যখন আমার পিস্টনটা এই জায়গাকে বন্ধ করে রাখতেছে, তখন এই পিস্টনের নিচে আছে একটা স্প্রিং। ড্রাইভার যখন প্যাডেল প্রেস করে এই ভালভকে উপর থেকে টেনে নিচের দিকে নামায় দেয়, তখন স্প্রিংটা ছোট হয়ে যায় এখানে, যার কারণে কানেক্টিং রডের কারণে এ থেকে বি দিকে রাস্তা খুলে যায়। যখন ড্রাইভার প্যাডেল থেকে পা সরায়, এই স্প্রিং এর ধাক্কায় পিস্টনটা হাই স্পিডে নিচ থেকে উপরের দিকে ওঠে। কতটুকু উঠবে? যতক্ষণ না এ এবং বি পোর্টের রাস্তা বন্ধ করতে। সেটা এইভাবে মেকানিজম করা আছে। যখন এ এবং বি পোর্টের রাস্তা বন্ধ হয়ে গেল, তখন একটু আগে যে আপনি বি লাইনে বাতাস দিয়েছিলেন, ওটা কি লো প্রেশার না হাই প্রেশার? হাই প্রেশার। এখন ওই বাতাস কি হাই প্রেশার ওখানে থাকবে? ও কি আগের মতো আবার জায়গা দখল করার জন্য পিছনের দিকে ব্যাক করবে না? যখন পিছনের দিকে ব্যাক করবে, তখন দেখবে যে এই রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ পিস্টন তো ওখানে। তখন ও দেখবে যে আরে সি রাস্তা তো খোলা আছে, তাহলে সি দিয়ে বের হয়। এই সি লাইন দিয়ে যখন আমার এই বাতাসটা বের হবে, এই বাতাসটাই মূলত বের হয়। ব্রেক করলে যেমন এই যে সিট সিট শব্দ হয়, এটা মূলত এই সি পোর্টের ওয়েস্ট বাতাস। তার মানে যে বাতাসটা বের হচ্ছে, এটা একটু আগে চাকাকে লক করছে, এরপর পিছন থেকে বের হচ্ছে। রানিং অবস্থায় কি এমনটা হয়? জি স্যার, রানিং অবস্থায় এমনটা হয়, কিন্তু ইঞ্জিনের শব্দ, গাড়ির সাউন্ড বিভিন্ন কারণে আমরা বুঝতে পারি না। কিন্তু গাড়ি যখন একটা হার্ড ব্রেক করে থামায়, সবকিছু বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই সাউন্ডটা ফিল করা যায়। আচ্ছা, তার মানে রিজার্ভার ট্যাঙ্ক থেকে সাপ্লাই লাইন গিয়ে ফুল ভালভ পর্যন্ত বাতাসটা বন্ধ থাকবে। যখন ড্রাইভার প্যাডেল প্রেস করবে, তখন এ এবং বি পোর্টের রাস্তা খুলে গেলে রিজার্ভার ট্যাঙ্ক থেকে এ পোর্টের দিকে বি পোর্টে বাতাস গিয়ে চাকাকে লক করবে। ড্রাইভার যখন পা সরাবে, ভালভের নিচে থাকবে স্প্রিং। এই স্প্রিং এর প্রেসারে আবার ভালভটা যখন বন্ধ হয়ে যাবে, তখন ওই ওয়েস্ট বাতাসটা যেটা একটু আগে কাজ করলো, এটাকে আবার আমরা সি থেকে বের করে দিই। এখন কথা স্যার, বি বাতাসটাকে বের করে না দিয়ে তো পুনরায় রিজার্ভার ট্যাঙ্কেও নিয়ে যেতে পারতাম, নিয়ে কেন গেলাম না? কম প্রেসার যখন স্যার একটা চাপ আছে স্যার, যদি চাইলেও ব্যাক করতে পারবে না, ওটা ফোর্সের কারণে। মনে করলাম আমি এই লাইনটা এনভায়রনমেন্টে না দিয়ে এখানে দিছি, এটা কেন করলাম না? এটা কেন বাইরে বের করে দিলাম? কম্প্রেসার স্যার কমান্ড উঠছে না স্যার, আর ওইখানে তো বাল্ব আসতে স্যার ওটা বের হয়ে যাবে স্যার। অর্থাৎ মোট কথা স্যার, আমার এই বাতাসটা লাগবে না। কেন? কারণ আমরা তো একটু আগে এমনিতেই বাতাস বের করে দিয়েছি, এটা কাজ করতেইছে না। তো এটাও বের করে দিতে, আবার ওটাকেও যদি নিয়ে আসি, আমার দরকার নেই, কারণ আমার ইঞ্জিন তো সবসময় চলতেছে। কারণ এই ধরনের গাড়িগুলোতে ইলেকট্রিক কম্প্রেসর ব্যবহার করা হয় না। ইলেকট্রিক মানে বললাম যে রিজার্ভার একটা নির্দিষ্ট প্রেসার থাকবে, প্রেসারের পরে কম্প্রেসর বন্ধ হয়ে যাবে, আবার যখন প্রেসার কমে গেল তখন আবার কম্প্রেসর চালাবে। এই ধরনের কম্প্রেসর ব্যবহার করা হয় না। এখানে মেকানিক্যাল কম্প্রেসর, ইঞ্জিন যতক্ষণ চলবে সারা জীবন চলতেই থাকবে। কথা কেন এমনটা দিল না? এমনটা দিল না কারণ মেইনটেনেন্স কস্ট কমানোর জন্য। মেকানিক্যাল কম্প্রেসর চাইলেই আপনি পার্ট বাই পার্ট আপনি চেঞ্জ করতে, রিপেয়ার করতে পারবেন, কিন্তু চাইলে ইলেকট্রিক কম্প্রেসর রিপেয়ার করতে পারবেন না। আর ওখানে যেহেতু মোটামুটি রিজার্ভার ট্যাঙ্ক অনেকটা বড় থাকে, এই জন্য আমাদের নর্মাল ছোট কম্প্রেসর দিয়ে হবে না, বড় একটা কম্প্রেসর লাগবে, যেখানে মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। এই মেইনটেনেন্স কস্টটা কমানোর জন্যই মূলত ওরা মেকানিক্যাল কম্প্রেসরটা লাগাই দিচ্ছে এবং ওয়েস্ট বাতাসটাকে বের করে দিচ্ছে। আর ইঞ্জিন যদি অফ থাকে, তাহলে নির্দিষ্ট একটা সময় পর তো এই ব্রেকিং সিস্টেমটা মনে হয় কাজ করা বন্ধ করে দেবে। আপনার প্রশ্নের সাথে ওই যে স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে না, মিলাচ্ছি, আপনি আর আমি দুইজন মিলে মিলাবো। আচ্ছা, এখন কথা, তাহলে সি দিয়ে বাতাস বের হয়েছে, তার মানে আমার কম্প্রেসর বাতাস রিজার্ভার ট্যাঙ্কে পাঠাচ্ছে, রিজার্ভার ট্যাঙ্ক থেকে সাপ্লাই লাইন থেকে এসে ডেলিভারি। এটা কিন্তু বি লাইনটাকে আমরা ডেলিভারি লাইন বলবো। কেন? কারণ এটাই তো আমার চাকা পর্যন্ত যাচ্ছে। তার মানে এই বাতাস এখান থেকে বাতাস আসতেছে, এখান থেকে গিয়ে এখানে কমপ্রেস হয়ে কিছুক্ষণ ওয়েস্টে করে, যখন ড্রাইভার বলতেছে আমার এখন বাতাস লাগবে, তখন বাতাসটা এখান থেকে হু হু করে ছুটে গিয়ে ধাক্কা দিয়ে চাকাকে গিয়ে ব্রেক করা। চাকাকে ব্রেক করায় বারবার বলতেছি, কিন্তু এখানে আরো কিছু কথা আছে, আমি পরে আসতেছি। যখন ব্রেক করার কাজ শেষ, এবার ড্রাইভার যখন প্যাডেল সরায়,
তখন এখান থেকে পিস্টন যেটা এখানে ছিল সেটা এখান থেকে এখানে উঠতে উঠতে এই বাতাসটা অনেকটা লেট করে, যার কারণে ওই বাতাসটা আর রিজার্ভার ট্যাঙ্কে যেতে পারে না। তখন এই যে ফুট বাল্বের নিচে একটা রাস্তা থাকে, এই রাস্তা দিয়ে ওয়েস্ট বাতাসটা বের হয়েছে এবং এই ফুট বাল্বের লোকেশন কোথায়? ঠিক ড্রাইভিং সিটের নিচে, ব্রেক প্যাডেলে, যার কারণে কিন্তু পিছন সামন থেকে বাতাস ছিটায় না, একদম দেখবেন ড্রাইভারের তলা থেকে বাতাস কিন্তু উঠতেছে। যদি বাতাসটা গেল, যাওয়ার পরে এই বাতাসটাকে বের করি আমরা সি পোর্ট দিয়ে, যেটা আমার ওয়েস্ট পোর্ট। এটা যদি বুঝে থাকেন, এবার আমরা আলোচনা করবো আসলে ডেলিভারি লাইন দিয়ে চাকাটা ব্রেক হয় কিভাবে। ব্রেক হওয়ার ব্যাপারটা বা কারণটা নিয়ে যদি একটু বলি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন তো, এটা সাপ্লাই লাইন যেটা রিজার্ভার ট্যাঙ্ক থেকে ফুটবল পর্যন্ত গেছে এবং ফুটবল থেকে চাকা পর্যন্ত গেছে ডেলিভারি লাইন। তাহলে আমি যখন ব্রেক প্যাডেল প্রেস করলাম তখন ব্রেক প্যাডেল প্রেস করলাম তখন এই লাইন থেকে বাতাস গিয়ে এই পর্যন্ত ওয়েট করছিল, ড্রাইভার খুলে দেওয়ার সাথে সাথে এ থেকে বি পোর্ট, তাহলে এটা আমার এ পোর্ট, এটা আমার বি পোর্ট, এ থেকে বি পোর্টে বাতাসটা যাচ্ছে। এই বাতাস যে লাইনটা দিয়ে যাচ্ছে এটাকে বলতে ডেলিভারি লাইন। এই ডেলিভারি লাইন কতটুকু পর্যন্ত গেছে স্যার? এই জিনিসটা পর্যন্ত। এখন এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে দুইটা। আমরা আমাদের গাড়ির ভাষায় এটাকে ব্রেক বুস্টার বলি, আর বাস ট্রাকে যারা টেকনিশিয়ান কাজ করে তারা এটাকে সার্ভো মোটর বলে। একটা ব্রেক বুস্টার আর একটা সার্ভো মোটর। সার্ভো মোটর ব্রেক বুস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল একই রকম। এখানে কি মেকানিজম একটু দেখেন তো। এখানে যে মেকানিজমটা হয়, আমি যদি একটু জিনিসটাকে দেখাই, খেয়াল করেন, এই যে মাঝখানে একটা পিস্টনের মতো কিছু দেখা যায়, পিস্টনের মতো যদি কিছু একটা হয়, এর পিছনে একটা কানেক্টিং রড দেখা যায়। এটা যদি কানেক্টিং রড হয় তাহলে দেখেন তো, বাতাস যখন এই লাইন দিয়ে আসবে, সে লো প্রেসার না হাই প্রেসার? হাই প্রেসার। তার মানে ও যখন ছুটি আসবে কিন্তু একটা স্পিড থাকবে, এই স্পিডে গিয়ে ও কি করবে? পিস্টনকে ধাক্কা দেবে। যেখানে বাড়ি খাবে ধাক্কা পিস্টনকে যখন ধাক্কা দেবে তখন পিস্টনের শক্তি বেশি না বাতাসের শক্তি বেশি? বাতাস, যার কারণে পিস্টনটা পিছনের দিকে চলে যাবে। পিস্টন যখন পিছনে চলে যাবে, যে পিস্টন ছিল এখানে সেই পিস্টন আসবে এখানে, আর যে পিস্টন এখানে, এই কানেক্টিং রড আর এখানে না থেকে সামনের দিকে আগাবে। কানেক্টিং রড যদি আগায়, এই কানেক্টিং রডের সাথে আছে লিভার, সেই লিভারের সাথে আছে এস ক্যাম, আর এস ক্যাম সাথে আছে ব্রেক শু। ওই মেকানিক্যাল ব্রেকে আবার চলে গেলাম না? ড্রাইভার ব্রেক করবে, লিভার বাঁকা হবে, এস ক্যাম গিয়ে চারপাশে ধাক্কা দেবে। তার মানে মেকানিক্যাল ব্রেকে এই লিভারটাকে নাড়াইছি আমরা ড্রাইভারের মেকানিক্যাল শক্তি দিয়ে, আর এখন নাড়াইলাম আমরা কম্প্রেস করা বাতাস থেকে। এখানে যে পিস্টনটা আছে, এই পিস্টনটা কি আসলে একটা ডায়াফ্রাম না? ডায়াফ্রামের পিছনে একটা স্প্রিং থাকবে, এয়ার প্রেসার যখন রিলিজ হয়ে যাবে ওটা একটা বাল্বের মতো। এটা ওই যে আমরা যখন আমাদের ব্রেক বুস্টার নিয়ে পড়বো তখন ইন ডিটেইলস আলোচনা হবে। জাস্ট এখানে আরেকটা ক্লিয়ার করে নিই। এটা বুঝছেন কিভাবে কাজ করলো? আরেকবার দেখা, ওই যে ওই ব্যাপারটা যদি একটু দেখাই। এটা একটা হাউজিং, এই হাউজিং এর মাঝখানে একটা প্লেট আছে, যে প্লেটটা এই পার্ট আর এই পার্ট, দুই পার্টকে আলাদা করে রাখছে। আপনি চাইলেও এই পাশে কিছু এই পাশে দিতে পারবেন না, এই পাশে কিছু এই পাশে আসবে, মানে এটা টোটালি আলাদা একটা দুইটা সিলিন্ডার, যেটা লিক বন্ধ করছে হচ্ছে এই প্লেটটা। এই প্লেটটাকে আমরা বলতেছি, ওই যে ব্রেক বুস্টারের মধ্যে একটু পিস্টন দিলাম না, ওই পিস্টনটাকে এটা বলতেছি। এবং পিস্টনটাকে না বলে এটাকে আমরা এখন ডায়াফ্রাম বলবো। আচ্ছা, এই ডায়াফ্রামের পিছনে থাকবে একটা কানেক্টিং রড বলছিলাম না, এটাকে আমরা কানেক্টিং না বলতে বলবো পুশ রড। পুশ কারণ ওই যে ধাক্কা দিচ্ছে, কাকে ধাক্কা দেয়? এই যে স্যার লিভারকে। এবং লিভার আছে কানেক্টেড এসকেএম এর সাথে, দুই পাশে দুটো ব্রেক শু। এখন কথা, এই যে এখান থেকে আমার হাই প্রেসার লাইনটা, তো ডেলিভারি লাইনটা এসে বাতাস যখন ধাক্কা দেবে, পিস্টনটা পিছনের দিকে যাবে। এবং মনে রাখি, এই পিস্টনের পিছনে একটা স্প্রিং লোডেড ভালভ আছে, স্যার স্প্রিং আছে। তাহলে এখান থেকে যখন বাতাস আসবে, এই পিস্টনটা তখন এখান থেকে হাই স্পিডে এই দিকে চলে যাবে। যখন পিস্টন এই দিকে চলে যাবে, তখন এই পিস্টনের সাথে পিছনে থাকা কানেক্টিং রড চলে যাবে বা পুশ রড চলে যাবে, তখন আমার ব্রেক হবে। তাহলে এই হচ্ছে আমাদের গাড়িতে এয়ার ব্রেক সিস্টেম। এয়ার ব্রেক সিস্টেমের কনসেপ্টটা আরেকবার যদি বলি, কম্প্রেসরের কাজ অলওয়েজ বাতাসকে কম্প্রেস করা, রিজার্ভার ট্যাঙ্কে পাঠানো। রিজার্ভার ট্যাঙ্কের কাজ হচ্ছে বাতাসকে ধরে রাখা, প্রেসারটাকে। এই রিজার্ভার ট্যাঙ্ক যখন বাতাস প্রেসারটাকে ধরে রাখবে, তখন ফুট বাল্বের কাজ হচ্ছে ড্রাইভারের কমান্ড অনুযায়ী চাকায় দিব অথবা দিব না। আচ্ছা, ড্রাইভার যখন প্রেস করলো তখন রাস্তাটা খুলে যাওয়ার কারণে সাপ্লাই থেকে ডেলিভারি লাইনে গিয়ে ধাক্কা গেল সার্ভো মোটর বা ব্রেক বুস্টারে। তখন ব্রেক বুস্টারের এক পাশে বাতাস ধাক্কা দিল, আরেক পাশে পুশ রড সামনের দিকে আগালো। তাহলে মানে এখানে এসে কিন্তু একটা হিসাব হয়েছে। এই সিস্টেমটাকে আমরা শুধুমাত্র এয়ার সিস্টেম বলতে পারি না,
কারণ এখানে এয়ার উইথ মেকানিক্যাল এবং শুধু এয়ার না, কম্প্রেসড এয়ার। আমরা যে বলি এয়ার ব্রেক, এটা কিন্তু একটু ভুল। এটা আসলে শুধু এয়ার না, কম্প্রেসড এয়ার। তার মানে বাতাসকে কম্প্রেস করে তারপর আমরা চাকাতে গিয়ে চাকাটাকে লক করেছি। এবার বলেন, যতটুকু বুঝাইলাম এতটুকুতে কে কে বোঝেন না? আমরা এতক্ষণ বুঝলাম কম্প্রেসর, রিজার্ভার ট্যাঙ্ক, সেফটি ভালভ, ফুট ভালভ, ডায়াফ্রাম, এবং এটা আমরা গত ক্লাসে ক্লিয়ার করছি। এতটুকুর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন, এর বাইরে না, এর বাইরে আমার আরো কিছু কথা আছে, এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? আর কিছু জিনিস বুঝি না ওগুলো বুঝার না অবশ্য। ওই যে নিচে একটা বাল্ব দেখা যেত, এগুলো সব পরে আমি বলছি যে এতটুকুর মধ্যে। না এতটুকুর মধ্যে প্রশ্ন না। পিছন থেকে কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে এবার আমরা একটু আলোচনা করি আরো দুই একটা জিনিস নিয়ে। প্রথম আমরা আলোচনা করব, চাকা তো ব্রেক হয়েছে বা লক হয়েছে, এটা তো বোঝা গেছে। এই জিনিসটা নিয়ে, এটা আসলে কি? এটা হচ্ছে রিজার্ভার ট্যাঙ্কে থাকা ড্রেন নাট। ড্রেন না, যত রিজার্ভার ট্যাঙ্ক আছে যেখানে এয়ারকে কম্প্রেসড করে রাখা হয়, প্রতিটা রিজার্ভার ট্যাঙ্কে দেখবেন যে এরকম একটা রিজার্ভার ট্যাঙ্কের ড্রেন নাটের কাজ। রিজার্ভার ট্যাঙ্কের ড্রেন নাটের কাজ হচ্ছে কম্প্রেসর অলওয়েজ এনভায়রনমেন্টের বাতাসটাকে কম্প্রেস করতেছে রিজার্ভার ট্যাঙ্কে। যখন গাড়ি রানিং আছে তখন বাতাসটা হাই প্রেসার, হাই টেম্পারেচার, খুব গরম, যার কারণে কোনো সমস্যা হয় না। কিন্তু এই গাড়িটাকে যখন আপনি পার্কিং করবেন এবং সেটা টানা 6 থেকে 7 ঘন্টা যাবত বসে থাকবে, তখন এই যে রিজার্ভার ট্যাঙ্কের বাতাসটা যেটা একটু আগে হাই প্রেসার ছিল, সে কি আর হাই প্রেসার থাকবে? সে লো প্রেসার, লো প্রেসার হলো লো টেম্পারেচার। এই যে যখন লো টেম্পারেচার হচ্ছে, এই রিজার্ভার ট্যাঙ্কে কি 1 কেজি 2 কেজি বাতাস আছে? না, অনেক। এখানে ইউজ পরিমাণে 30 থেকে 35 লিটার একটা বাতাস আছে, যার কারণে এই 30 থেকে 35 লিটারের বাতাসের মধ্যে যত জলীয় কণা আছে, এই জলীয় কণাগুলো ধীরে ধীরে লিকুইডে কনভার্ট হয়ে রিজার্ভার ট্যাঙ্কের তলায় অবস্থান করবে। রিজার্ভার ট্যাঙ্কের তলায় হচ্ছে পানি আর উপরে হচ্ছে বাতাস। এখন কথা, এইভাবে যদি আমার গাড়ি চলে, আমি রিজার্ভার ট্যাঙ্কের এরিয়া ধরলাম যে আমার 30 লিটার। এখন 30 লিটারের মধ্যে যদি আমি 15 দিনের কথা চিন্তা করি, তাহলে 15 দিনে আমার কি পরিমাণ লিকুইড জমছে? অনেক। মিনিমাম 4 থেকে 5 লিটার। তাহলে 4 থেকে 5 লিটার যখন আমার লিকুইড জমবে, তখন যেখানে আমার থাকার কথা 30 লিটার গ্যাস বা 30 গ্যালন গ্যাস, সেখানে যেমন 25, আর 25 গ্যালন যখন হবে, তখন ওই যে আমি কি বলছিলাম যে আমাদের গেজ মিটারে কি পরিমাণ চাপ থাকতে হবে? 85 থেকে 120। তাহলে ওই 85 থেকে 120 পিএসআই কি আমার হবে না। থাকবে? তার মানে আমার যতটুকু কম্প্রেসড এয়ার দরকার সেই পরিমাণ আমি কম্প্রেসড এয়ার পাবো। তাহলে এত পরিমাণ যদি কম্প্রেসড এয়ার আমরা না পাই, সাপ্লাই লাইন থেকে ডেলিভারি লাইনে যখন বাতাসটা যাবে বা কম্প্রেসড এয়ারটা যখন ছুটে যাবে, তার প্রেসার কমে যাবে। আর প্রেসার যখন কমে যাবে, যে পরিমাণ আমরা স্ট্রং ব্রেক চাচ্ছিলাম, হয়তো সেটা পাবো না, অথবা ব্রেক আসলে হবেই না। এটা এই রিজার্ভার ট্যাঙ্কের। তাহলে এই যে ড্রেন নাটটা, এটার কাজ কি? এটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর এই ড্রেন নাট খুলে আমরা ওয়েস্ট যে পানিটা থাকে এটা বের করে দিই। এটা শুধু আমাদের গাড়িতেই না, ভলকানাইজিংয়ের দোকান বলেন, যে কোনো জায়গায় যেখানেই বাতাসকে কম্প্রেস করে রাখা হয় না কেন, সেখানে। এবং এইটা অনেক ড্রাইভার আছে যারা জানেই না, আর এইটা না জানার কারণে গেজ ব্রেক মিটারের সমস্যা হয়। কমে যায়। এখন কথা, ওই যে ওনার প্রশ্নের সাথে যে একটু মিলাই, একটু ওই বাসের ঘটনার কথা যদি একটু মনে করি। ফেরিঘাটে যে ড্রাইভার, আমি ভিডিওটা মোটামুটি অনেকটা দেখছি, কারণ